This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। নিউজ এট 2 তে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে খবর নিয়ে অত্যন্ত উদ্বেগ রয়েছে তা হলো এই বাংলাকে কি জঙ্গিরা সেফ করিডর হিসেবে মনে করছে? এই বাংলাতে ঘাঁটি গাড়ার পরিকল্পনা জানাবো আপনাদের আজ নিউজ এট 2 তে ইন ডিটেল। বাংলাদেশ আবহে অসম এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছে আরো দুই জঙ্গি। গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য যার নাম আবুল জাহার শেখ, সঙ্গে আরো একজন রয়েছে। ধৃতদের থেকে 4টি রাইফেল উদ্ধার হয়েছে, 34 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, 42টি ফাঁকা খোল পাওয়া গিয়েছে। ভারতীয় উপমহাদেশে আল কায়েদার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে আগেই গ্রেফতার করে অসম এসটিএফ। এই 8 জঙ্গির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসমের কোকরাঝাড় এবং ধুবুরি থেকে 5 জন এবং কেরল থেকে 1 জনকে গ্রেফতার অসম এসটিএফ এর। এবার আরো 2 এবিটির জঙ্গিকে গ্রেফতার করলো অসম এসটিএফ। এখানে কোনো জঙ্গি নেই, তো কিচ্ছু নয়। এখন বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি তো নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স হয়ে গেছে। তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে। তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না। অন্যদিকে জঙ্গি নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক এই রিপোর্ট দিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের 2টি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি জঙ্গি সংগঠন হরকত উল জিহাদ আল ইসলাম এবং হিজবুত তাহির 26শে ডিসেম্বরের মধ্যে হামলার ছক কষেছে। 3 বাংলাদেশি জঙ্গিকে শুভেন্দুর ওপর হামলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে রিপোর্টে গোয়েন্দা সংস্থার জানানো হয়েছে। রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। 26শে ডিসেম্বরের মধ্যে শুভেন্দুর ওপর জঙ্গি হামলার আশঙ্কা। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট পেয়ে তৎপর হয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্ক করা হয়েছে। আগে সিপিএম তৃণমূল আক্রমণ করেছে, এবার জঙ্গিরা করবে। আমি আমার কাজ চালিয়ে যাব, মানুষ পাশে আছে। প্রতিক্রিয়া ঠিক এভাবেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দেয়। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এখন শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানবে। এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। অন্যদিকে অর্জুন সিং কি দাবি করছেন? তিনি দাবি করছেন আইইডি মানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে বিস্ফোরণে শুভেন্দুকে খুনের ছক। স্টেট এজেন্সির মদতে বিস্ফোরণের ছক। শুভেন্দুর কোনো সভায় হামলা চালানো হতে পারে আশঙ্কা করছেন অর্জুন সিং। এর পিছনে 2 থেকে 3 জন আইপিএস জড়িত, এমনটাই দাবি বিজেপি নেতার। স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেওয়া, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। বাংলাদেশে সাম্প্রতিকতম এই অস্থির পরিস্থিতির মধ্যে বাংলায় পরপর জঙ্গি গ্রেফতারে উদ্বেগ বাড়ছে। সন্ত্রাসবাদীদের টার্গেটে কি শুধু শুভেন্দু অধিকারী? এইমাত্র যে খবর আপনাদের দেখাচ্ছিলাম, প্রশ্ন হচ্ছে জঙ্গিদের কোনো বড় সড়ো নাশকতার ছক নেই তো?
রাজ্যকে সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বড়দিনের পাশাপাশি সপ্তাহব্যাপী যে বর্ষ শেষের আনন্দ উদযাপন, সেই আমেজে কলকাতা থেকে জেলা, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এরই মধ্যে সেন্ট্রাল ইন্টেলিজেন্সের রিপোর্টে উদ্বেগ বেড়েছে। তার কারণ এই মরশুমে, এই উৎসবের সময় এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে, এই ধরনের কার্যকলাপ আটকাতে যথেষ্টই আঁটুসাঁটু নিরাপত্তা ব্যবস্থা। উদ্বেগ বাড়ছে, তার কারণ সেন্ট্রাল এজেন্সির এই রিপোর্ট, সেই রিপোর্টে উদ্বেগ অনেকাংশেই বেড়েছে। এই বাংলায় পরপর জঙ্গি গ্রেফতারে খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গি গ্রেফতারিতে উদ্বেগ বেড়েছে। TV9 বাংলার খবরের জেরে পুলিশি তৎপরতাও বেড়েছে। গোসাবার বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। আপনারা দেখছেন সেই ছবি, এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন TV9 বাংলার পর্দায়। জাভেদ মুন্সি গ্রেফতারের পর সেখানে জাভেদ মুন্সি তার শ্যালকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আপনারা জানেন এই কাশ্মীরি জঙ্গি গ্রেফতারের পর ক্যানিং ওই অঞ্চলের পুলিশি তৎপরতা বেড়ে গিয়েছে। বিভিন্ন জায়গায়, গোসাবার বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। দেখছেন এই ছবি। জাভেদ মুন্সি তাকে গ্রেফতার করা হয় তার শ্যালকের বাড়ি থেকে। সেই শ্যালকের বাড়িতে সে ঘুরতে এসেছিল বলে প্রথমে জানা যায়, তারপর সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে তার সেই এলাকায় গতিবিধি, তার শ্যালকের সঙ্গে তার আদৌ জঙ্গি কার্যকলাপে কোনো রকম সাহায্যের ভূমিকা ছিল কিনা, এই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কিন্তু এই মুহূর্তে যে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সেই এলাকায় তল্লাশি চলছে। তার কারণ শুধুই কি এই জাভেদ মুন্সি নাকি আর কেউ কোনো রকমভাবে ওই এলাকায় লুকিয়ে রয়েছে, সেই যাবতীয় বিষয়গুলো তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। গোসাবার বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। আমার সহকর্মী শর্মিষ্ঠা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। শর্মিষ্ঠা, আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি। জাভেদ মুন্সি গ্রেফতারের পর তৎপরতা বেড়েছে ঠিকই, কিন্তু একা জাভেদ নাকি আরো বেশ কয়েকজন সেখানে থাকলেও থাকতে পারে? এই তল্লাশি চালানোর পর এখনো পর্যন্ত কি কি বিষয় জানতে পারছো? একদম, আজকে কিন্তু গোসাবা ঘাটে পুলিশের নজরদারি রীতিমতো নজরে পড়ার ছিল। আর মনে আছে তো, জাভেদ মুন্সি গ্রেপ্তার হওয়ার পর আমরা বেরিয়ে এসেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম কিভাবে জলপথে এখানে এই দুষ্কৃতি কাজকর্ম বা জঙ্গি কিভাবে আসছে বাংলাদেশ থেকে, বা অস্ত্র পাচারে কিভাবে সেফ রুটে পরিণত হয়েছে এই জলপথগুলি। আমি এখন গোসল ব্রিজের কাছে রয়েছি এবং সেই ব্রিজ হচ্ছে মাতলা নদীরই উপশাখা একটি বেরিয়ে গেছে। মানে এই ছোট ছোট নদীগুলোকেই তো ব্যবহার করা হয়। যে তদন্তকারী আধিকারিকরা তদন্তে জানাচ্ছেন যে এই ছোট ছোট নদীগুলোকেই ব্যবহার করা হয় এবং জেলে সেজে তারা আসে এবং এখান থেকে আবার এই সেফ রুট বা সেফ প্যাসেজকে ব্যবহার করেই তারা বাংলাদেশে চলে যায়। তাই আমরাও আজকে রাস্তায় যখন বেরিয়েছি না, সত্যি ভীষণ নজরে পড়ার মতো। আমি দেখলাম যে গোসাবা জেটি ঘাটে রীতিমতো পুলিশের নজরদারি চলছে। যে সমস্ত লঞ্চ আসছে, যে সমস্ত ছোট ছোট নৌকো আসছে বা জেলেদের নৌকো আছে, সেই সমস্ত জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তাহলে এতদিন সেই তল্লাশি চালানো হয়নি কেন? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যখন চর্চা হচ্ছে, যখন মুর্শিদাবাদ, ক্যানিং একের পর এক জায়গা থেকে জঙ্গি গ্রেপ্তারের ঘটনা ঘটছে, এবং তারপর আজ সকালে আমরা যে খবর তুমি সুজিত বললে যে এখনো পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের আরো 4 জন আমার বাংলায় রয়েছে এবং তারা কোথাও একটা স্লিপার যে সেল রয়েছে সেই সেলগুলোকে অ্যাক্টিভ করার কাজ করছে। এই সমস্ত যে আশঙ্কার দিকগুলো রয়েছে সেগুলো এবার পুলিশ প্রশাসনকে ভাবাচ্ছে, কারণ ইতিমধ্যে গোসাবা, সোনাখালী এবং দক্ষিণ 24 পরগনার এই বিস্তীর্ণ এলাকা, ক্যানিং থেকে গোসাবা যাওয়ার পথে বাসন্তের বিভিন্ন জায়গায় কিন্তু শর্মিষ্ঠা আমি তোমাকে একটু থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তের পরিস্থিতি, তুমি তাদের সঙ্গে কথা বলেছিলে, এলাকার মানুষ এই ধরনের খবর পাওয়ার পর তাদের মধ্যে কি সাংঘাতিক আতঙ্ক কাজ করে, তার বলার অপেক্ষা রাখে না। তারা তোমার সেদিন কি বলেছিল আমি একবার দর্শককে শুনিয়ে নিই, আমি আবারও তোমার কাছে আসছি। বলা হচ্ছে একটা বিষয় যে খাতায় কলমে বিএসএফ এই জলপথে কতটা নজরদারি চালায়, কারণ আমি যেখানেই মানুষের সঙ্গে কথা বলি না কেন সেখানেই আমি দেখলাম যে খবর পাওয়া যাচ্ছে যে বিএসএফ সারাদিনে মূলত দুবার নজরদারি চালায়, দুবার এই সমস্ত জায়গায় কিন্তু টহল দেয়। আমি যদি একটুখানি নদীটা আপনাদেরকে ব্যাখ্যা করি, এই যে নদীটা দেখছেন মানে সন্দেশখালী বা ধামাখালী এলাকায়, ধামাখালীর ওপারেই তো সন্দেশখালী, এই এলাকায় এটা হচ্ছে কলাগাছি নদী। এই কলাগাছি নদী যতটা এগোচ্ছে সেটা হচ্ছে বড় কলাগাছি,
আরও সামনে গেলে রায়মঙ্গল নদী, অর্থাৎ যে নদীটাকেই বলা হচ্ছে যে ট্রানজিট রুট ভাবে ব্যবহার করতে পারে, ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে পারে এই জঙ্গিরা, এবং তারপরে বাংলাদেশ, সেই বিষয়টাই নজরে আছে। তবে এখানে এসে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে যদি বাংলাদেশ, হ্যাঁ জলপথে তো অবশ্যই যাওয়া যায়, কিন্তু যদি জলপথের সঙ্গে সঙ্গে সড়কপথও ব্যবহার করতে চায় কেউ, তাহলে সে কিভাবে যাবে? এই ধামাখালি থেকে সে যাবে সর্দারপাড়া, সর্দারপাড়া খুব কাছে হেমনগর, এবং হেমনগর থেকে বাংলাদেশ সড়কপথে যাওয়া খুবই সহজ। কিন্তু প্রশ্ন হচ্ছে নজরদারি এড়িয়ে কোন পথটা সহজ হতে পারে জঙ্গিদের কাছে, সেই বিষয়টাই তো ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। জলপথে ট্রানজিট রুট কিভাবে কোন পথে হতে পারে সে বিষয়টা তুমি বলছিলে শর্মিষ্ঠা, পাশাপাশি স্থলপথে কোন কোন রুট তারা ব্যবহার করছেন সেইটাও এই মুহূর্তে ইম্পর্টেন্ট, যে কারণে বোধহয় এই তল্লাশিতে তোড়জোড়। আর কি জানা যাচ্ছে? একদম ব্যাপারটা হচ্ছে আমরা যে একটু আগে প্রতিবেদনটা দেখালাম, এটা আমরা সেই ধামাখালির দিকে রাস্তাটা ব্যাখ্যা করলাম, মানে ধামাখালির উত্তর দিকে সন্দেশখালী, সন্দেশখালী থেকে হেমনগর, হেমনগর থেকে কিভাবে সরাসরি বাংলাদেশে পৌঁছে যাওয়া যায়। আমরা তো সুন্দরবনের রাস্তাটাও ব্যাখ্যা করেছিলাম, কারণ সুন্দরবনের যেই ছোট ছোট নদী এবং খাড়ি রয়েছে, সেই খাড়িগুলো মানে সেই জলপথগুলোও তো ব্যবহার করা হয়, এবং সেখান থেকেই মানে এই জলপথটাকেই বেছে নেওয়া হয়। কারণ মনে আছে তোমার এই কয়েকদিন আগে উত্তর 24 পরগনায় যে 3 ইরানি যুবককে গ্রেপ্তার করা হয়েছিল, তারাও কিন্তু এই জলপথটাকেই বেছে নিয়েছিলেন, এই জলপথটাকে তারা সেফ প্যাসেজ হিসেবে মনে করেন। কারণ সবসময় বিএসএফ এর নজরদারি কি এখানে থাকে, এখানে কোস্টাল পুলিশের কতটা নজরদারি থাকে সেই বিষয়টা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল রাতের অন্ধকারে। এই ছোট ছোট জেলেদের নৌকাগুলো যেগুলো রয়েছে সেগুলো কতটা নজরদারির মধ্যে থাকে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, যে কারণেই কিন্তু এই ভরা পর্যটনের মরশুমে অনেক বোট কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। মানে যারা সুন্দরবনে যাচ্ছেন সমস্ত বোট বা ছোট ছোট ভুটভুটি বা ছোট ছোট নৌকো দিয়ে তারা পাড়ি দিতে পারছেন না, শুধুমাত্র রেজিস্টার্ড যে সমস্ত বোট বা রেজিস্টার্ড যে সমস্ত নৌকো রয়েছে সেগুলোই পাড়ি দিতে পারছে। সেক্ষেত্রে পর্যটকদের মধ্যে একটুখানি ক্ষোভ দেখা গেল, কিন্তু একটা বিষয় যে নজরদারি এখন হচ্ছে, তাহলে এতদিন নজরদারিটা কেন হয়নি? কি করে জঙ্গিরা একের পর এক আমার রাজ্যে এসে এরকম শান্তিতে থাকতে পেরেছে, এবং কোথাও সূত্র মারফত খবর পেয়ে তারপর এসে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠার পর, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরই কিন্তু আজ সকাল থেকে নজরদারি দেখা যাচ্ছে এই সমস্ত জায়গায়। শুভজিৎ, একেবারে ধন্যবাদ শর্মিষ্ঠা। আমি কথা বলছিলাম সহকর্মী শর্মিষ্ঠার সঙ্গে, এবং আপনারা শুনছিলেন এবং দেখছিলেন যে কোন পথে তাদের গতিপথ হতে পারে, রুট হতে পারে জঙ্গিদের, সেই দিকটা একবার দেখা হচ্ছে। শুধু তাই নয়, ক্যানিং এর যেই এলাকা থেকে জাভেদ মুন্সিকে গ্রেফতার করা হয়েছে তার শ্যালকের বাড়ি থেকে, সেই এলাকায় জোর কদমে তল্লাশি চলছে, গোসাবায় জোর কদমে তল্লাশি চলছে। তার কারণ শুধুমাত্র একা জাভেদ মুন্সি, নাকি এই গোটা রুটটাতে অন্যান্যরাও সেখানে ঘাপটি মেরে আছে, সে বিষয়টা দেখার জন্য এই মুহূর্তে তৎপর পুলিশ প্রশাসন এবং গোয়েন্দারা। অন্যদিকে ধৃত বাংলাদেশের জঙ্গির ভোটার কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 2020 সাল থেকে নওদার দুর্লভপুরের ভোটার ধৃত জঙ্গি মোহাম্মদ সাদ কিভাবে এবং কোন নথি দেখিয়ে নাম উঠল, বিডিওকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। কে বা কারা নাম তুলেছিল তদন্ত হবে, এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। ওরা অ্যাপ্লিকেশন করেছিল পিসির বাড়ির মাধ্যমে যে আমার এখানে থাকবে এবং এখানে ভোট তোলা হোক, সেই এগেনস্টে যা যা লাগে ভোট তুলতে সেগুলো দিয়েছিল ও। আধার কার্ড বা হয়তো ওই সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যেগুলো লাগে ছবি টবি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল। অ্যাপ্লিকেশন আমি প্রধানের সার্টিফিকেট, ডেন্টিয়াল সার্টিফিকেট লাগে, এখানকার বাসিন্দা হিসেবে ও প্রধান সার্টিফাই করে, সেইগুলো দিয়েছিল আমার মাধ্যমে। মানে আমি আগে পাঠাতে অ্যাপ্লিকেশন করেছিল আর কি ভোট তোলার জন্যে, আমি পাঠিয়েছিলাম বিডিও অফিসে। এবার সেই হিসাবে ওর ভোট উঠেছে। হ্যাঁ, বাকিটা তো জানে কীভাবে, হিয়ারিংও হয়েছিল সম্ভবত। রহমানের পর আরও এক বিএনপি নেতার জেল মুক্তি। 17 বছর পর জেল থেকে বেরোলেন সন্ত্রাসে ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী, যার নাম পিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান পিন্টুকে মালা পরিয়ে উটখোলা গাড়িতে চড়িয়ে মিছিল চলল। হাসিনার উপর গ্রেনেড হামলা করে খুনের চেষ্টায় সাজাপ্রাপ্ত এই পিন্টু। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি গোষ্ঠীগুলোকে মদতেরও অভিযোগ রয়েছে পিন্টুর বিরুদ্ধে। পালাবদলের পর একের পর এক কুখ্যাত দুষ্কৃতীর জেল মুক্তি ঘটছে বর্তমান বাংলাদেশে। জেল মুক্তির পর একের পর এক সভায় ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য করেছেন এর আগে মুক্তিপ্রাপ্ত জসিমউদ্দিন রহমানি। ছাড়া পাওয়ার পর এবার জঙ্গি কার্যকলাপ কতটা বাড়াচ্ছেন পিন্টু, সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। আর এর পাশাপাশি বাংলাদেশে এদিক ওদিক চোখ রাখলেই দেখতে পাওয়া যাচ্ছে মৌলবাদীদের তাণ্ডব। সংখ্যালঘুদের ওপর একের পর এক তাদের অত্যাচার।
এবার রংপুরে কীর্তন বন্ধ করে দেওয়ার হুমকি। কীর্তন বন্ধ করে দেওয়া হলো, কট্টরপন্থীরা তা করলো। মৌলবাদীদের হুমকিতে বন্ধ করে দিতে হলো ধর্মীয় অনুষ্ঠান। কীর্তন করা যাবে না এমনই ফতোয়া জারি বাংলাদেশের রংপুরে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, অস্ত্র নিয়ে মন্দিরে হানা দিয়েছিল মৌলবাদীরা। তাদের তাণ্ডবে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ফলে প্রশ্নের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকা। একের পর এক ধর্মীয় স্থানে এভাবে হুমকি, বাধা এবং ফতোয়া।